ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের 2016 সালে বৃত্তি পরীক্ষার বাংলা বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি, আমি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমার চ্যানেলে। তোমরা সেখান থেকে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো দেখো, আজকের ভিডিওতে প্রথমেই রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ক নাম্বার প্রশ্ন, আমি নিজেও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বক্তাকে, কার লেখা, কোন রচনার অংশ? বোতকে, তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি? বক্তার চোখে দেখা ব্রতর শারীরিক গঠনের পরিচয় দাও। দেখে নাও উত্তর। দেখো, বক্তা হলেন গল্পকথক। অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে রচনার অংশ। আমাজনের বাসিন্দারা মনে করে বোতো হলো আমাজনের রক্ষাকর্তা। প্রতিটি প্রশ্নের উত্তর প্যারা করে লিখবে, তাহলেই কিন্তু সবগুলোর জন্য তোমাকে ফুল মার্কস দেবে। পাশাপাশি লিখবে না, প্রত্যেকে প্যারা করে অ্যান্সারগুলো লিখে দেবে। আমি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখেছি যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য। এরপর দেখো, তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি হলো বোতো বিপদে আপদে আমাজনের মানুষকে রক্ষা করে। আর বোতো শারীরিক গঠনটা দেখো, বোতো শারীরিক গঠন খুব লম্বা একটি প্রাণী, নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত এবং মস্ত বড় মাথা। লেজটা শরীরের দুপাশের দু প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে। রংটা ঠিক লাল না হলেও গোলাপির দিকে। খ নম্বর প্রশ্ন দেখো, এভাবেই জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে। কোন রচনার অংশ লেখককে জ্যোতি কিভাবে বিপদকে তুচ্ছ করতে শেখে, তার সত্যি কথা বলার সাহসের পরিচয় কোন ঘটনায় পাওয়া যায়? উত্তর, বাঘাযতীন রচনার অংশ। লেখক হলেন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপর দেখো, কি শীত কি বর্ষা, কোনো ঋতুর প্রতি ভূক্ষেপ না করে দিনের শেষে জ্যোতির মা জ্যোতিকে নিয়ে যেতেন গুড়ই নদীতে স্নান করাতে। শাড়ির এক মুঠো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুঠোটা বজ্রমুঠিতে ধরে একমাত্র ছেলেকে ছুঁড়ে দিতেন জোয়ারের জলে। এভাবেই জ্যোতি বিপদকে তুচ্ছ করতে শিখেছিল। নেক্সট কোশ্চেন দেখো, এর সাথে যে প্রশ্নটি ছিল যে জ্যোতির সত্যি কথা বলার সাহসের পরিচয়, সেই ঘটনাটি দেখো। স্কুলের কাছে পাকা কাঁঠাল দেখে তা নামিয়ে নিয়ে জ্যোতি এবং তার বন্ধুরা মিলে ভেঙে তা খায়। হেডমাস্টারমশাইয়ের কাছে খবর পৌঁছালে তিনি ক্লাসে গিয়ে জানতে চায় কে কাঁঠাল ভেঙেছে। কেউ অপরাধ স্বীকার না করলেও জ্যোতি তা স্বীকার করে। এই ঘটনায় তার সত্য কথা বলার সাহসের পরিচয় পাওয়া যায়। নেক্সট গ নাম্বার প্রশ্ন দেখো, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক গ্রাস। উদ্ধৃতিটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে? কে কাকে এই কথাটি বলেছিল? এর পরের ঘটনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। উত্তর, উদ্ধৃতিটি নরহরি দাস রচনা থেকে নেওয়া হয়েছে। গল্পে ছাগলছানাটি একথা শিয়ালকে বলেছে। ছাগলছানার মুখে এই কথা শুনে শিয়াল দৌড়ালো বাঘের কাছে। বাঘ সব শুনে ভয়ানক রেগে শিয়ালকে সেই গর্তে দেখাতে নিয়ে যেতে বলল, কিন্তু শিয়াল রাজি হলো না। কারণ সে বলে, সে এরকম পরিস্থিতি হলে তুমি অর্থাৎ বাঘ তো দুলাফেই পালাবে, আর নরহরি দাস আমাকেই ধরে খাবে। শেষে শিয়ালের পরামর্শে ঠিক হয় বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাবে, যাতে বাঘ তাকে ফেলে না পালাতে পারে। এরপর বাঘ আর শিয়াল যখন গর্তের কাছে এলো, তখন ছাগলছানা দূর থেকে দেখতে পেয়ে বলল যে, তোকে 10 বাঘের করি দিলুম, আর তুই লেজে দড়ি বেঁধে একটা বাঘ নিয়ে এলি। এই শুনে বাঘ ভাবল নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তাই সে 25 হাত লম্বা লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল মামা আল বলে চেঁচালে বাঘ ভাবে নরহরি দাস এসেছে। সে আরও ছোটে। এভাবেই সারা রাত ছোটাছুটি করাই সার হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। এরপরে দেখো ঘ নাম্বার প্রশ্ন, গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি, আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনো দিন সে কষ্ট সহ্য করেছে কিনা। উদ্ধৃত অংশটি কার লেখা, কোন রচনার অংশ? আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? কিসের জন্য তারা এই কষ্ট স্বীকার করেছেন? তাদের কষ্টের বর্ণনা দাও। দেখো উত্তর, উদ্ধৃত অংশটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান রচনার অংশ। আমরা বলতে ক্যাপ্টেন স্কট ও তার সহযাত্রীদের বোঝানো হয়েছে।
তারপরে দেখো দক্ষিণ মেরু আবিষ্কারের জন্য তারা এই কষ্ট সহ্য করেছে। এরপরে দেখো এর সাথে আরেকটি প্রশ্ন দেওয়া ছিল, বেশ কয়েকবার দক্ষিণ মেরুর অভিযানে ব্যর্থ হয়ে স্কট শেষে যখন দক্ষিণ মেরু আর 350 মাইল দূরে তখন 8 জন সঙ্গী নিয়ে এগোলেন। অবশেষে 1912 সালে 18 জানুয়ারি 4 জন সঙ্গী নিয়ে দক্ষিণ মেরুতে পৌঁছান। যাওয়ার সময় কোনো বিপদ না হলেও ফেরার সময় পথে পথে ভয়াবহ বিপদ এসে বাধা দিতে লাগলো। দিনের পর দিন আকাশ পৃথিবী কিছুই দেখা যায় না, শুধু বরফের বৃষ্টি। সেই ভয়াবহ শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে 5 জনের যেতে যেতে এক এক করে মৃত্যু। শেষে 2 জন তাঁবু খাটিয়ে তার ভেতরে ঢুকলেন, সেটাই তাদের কবর হলো। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্কট যে ডায়েরি লিখেছিলেন সেটাই তাদের অভিযানের সাক্ষ্য। তোমরা যারা এই পড়াটি পড়োনি তারা এই পড়াটি পড়ে নেবে। দক্ষিণ মেরু অভিযান পড়াটি খুবই ভালো এবং অজানাকে জানার যে একটা তীব্র ইচ্ছা সেটি এই পড়ার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার, জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। কার লেখা, কোন গদ্যের অংশ? জ্যাঠামশাই হেসে উঠলেন কেন? বক্তা হাঁপ ছেড়ে বাঁচলেন কেন? উত্তর, পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ। জ্যাঠামশাই হেসে উঠলেন কেন? দেখো, জ্যাঠামশাই ছিলেন গুরুগম্ভীর মানুষ। সিঁড়ি দিয়ে ওঠার সময় থপ করে পায়ের কাছে কিছু পড়লে তিনি চমকে গিয়েছিলেন, কিন্তু আলো এনে ভালো করে দেখে বুঝলেন সেটি মাটির গুলি। চাকরকে জিজ্ঞেস করে জানলেন ছেলেদের খেলার উপকরণ ওটি। ওপরের দিকে তাকিয়ে ছাদের ছিঁড়ি দেখতে পেলেন, আর নিজের চমকে যাওয়া ও বাড়ির ছোটদের খেলা বুঝে হেসে উঠলেন। তারপরে দেখো সবাই হাঁপ ছেড়ে বাঁচলো কেন? জ্যাঠামশাইকে বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। তার চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর। মাটির তাল সিঁড়িতে খসে পড়তেই সবাই ভেবেছিল বকুনি খাবে, তাই জ্যাঠামশাইয়ের হাসিতে সবাই হাঁপ ছেড়ে বেঁচেছিল। নেক্সট কোশ্চেন দেখো, 2 ক নাম্বার। ওপরে যে প্রশ্নগুলি দেখলে সেগুলো কিন্তু সব গদ্য থেকে দেওয়া ছিল। এবার যে প্রশ্নগুলি দেখতে পাবে সেগুলি কিন্তু সবই পদ্য অর্থাৎ কবিতা থেকে দেওয়া রয়েছে। 2 ক নাম্বার প্রশ্নটি দেখো, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, কার লেখা কোন রচনার অংশ? কথায় না বড় হয়ে কাজে বড় হওয়ার অর্থ কী? উত্তর, কুসুম কুমারী দাশের লেখা আদর্শ ছেলে রচনার অংশ। কথায় না বড় হয়ে কাজে বড় হওয়ার অর্থ দেখো, মুখে বড় বড় কথা না বলে কাজে বড় হতে হবে। কাজের মধ্য দিয়ে যে বড় হয় মানুষ তাকেই মনে রাখে। নেক্সট কোশ্চেন দেখো, খ নাম্বার প্রশ্ন দেখো, শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। শুক্তি এবং নজরানা শব্দ দুটির অর্থ কী? এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, শুক্তি এর অর্থ ঝিনুক এবং নজরানা শব্দটির অর্থ উপঢৌকন বা ভেট। এর সঙ্গে লাগানো প্রশ্নটি দেখো, কবি যখন সওদাগর হয়ে সাগর পাড়ি জমাবেন তখন তাকে স্বাগত জানাতে শুক্তি অর্থাৎ ঝিনুক তার মধ্যেকার মুক্ত নিয়ে মালা গেঁথে ভেট দেবে, কারণ তার পরিকল্পনায় তিনি এমন একজন নির্ভীক কিশোর যাকে সবাই ভয় পায়, বরণ করে নেয়। গ নাম্বার প্রশ্ন, যত দূরে যেখানেই যাই না কো সারা লাইন শুধু আমার একার। কবি কে? কোন কবিতার অংশ? এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, কবি প্রেমেন্দ্র মিত্র, মালগাড়ি কবিতার অংশ। এর মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন কবির মনে হয়েছে মালগাড়ি স্বাধীন ও নিজের ইচ্ছে মতন চলে, যা মেল বা প্যাসেঞ্জার ট্রেন পারে না। টাইম টেবিল মেনে চলার দায় নেই বলে লাইন অন্যকে ছেড়ে দেওয়ার তারাও নেই। ঘ নম্বর প্রশ্ন, চৌপর দিনভর দেয় দূরপাল্লা, কবির নাম লেখক, কে দূরপাল্লা দেয়? চৌপর শব্দের অর্থ কি? দায় এর ভিন্ন একটি রূপ কি? উত্তর, কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। 3 জন মাল্লা দূরপাল্লা দেয়। চৌপর শব্দটির অর্থ সমস্ত দিনরাত। এই যে দেয় দজফলাকার অন্তস্থ, এর ভিন্ন রূপ হলো দেয়। তারপরে দেখো নাম্বার প্রশ্ন রয়েছে, বনভোজনে মিলেছে আজ দুষ্ট কটি মেয়ে। কবিকে দুষ্টু মেয়েদের নাম কি কি? বনভোজনে রান্না কিভাবে হয়েছিল? উত্তর, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। দুষ্টু মেয়েদের নাম নুরু, পুষি, আয়েশা, শফি। বনভোজনে রান্না হয়েছিল বিনা আগুনে। এরপরে দেখো রয়েছে 3 কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। একটি কবিতা দিয়ে দেওয়া হয়েছে। এই কবিতাটি হচ্ছে আদর্শ ছেলে এবং কবির নাম হচ্ছে কুসুম কুমারী দাস। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকে শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। তোমরা কিন্তু তোমাদের প্রাইমারি স্কুল বইয়ের যে পাতাবাহার বইটি রয়েছে সেখান থেকে প্রশ্ন, তোমাদের আদর্শ ছেলে পর্যন্তই সিলেবাস তোমাদের রয়েছে বৃত্তি পরীক্ষার। তার মাঝখানে যেগুলো কবিতা রয়েছে সেই কবিতার প্রত্যেকটি কবিতা কিন্তু ভালো করে মুখস্থ করবে। সেখান থেকেই কিন্তু মাঝখান থেকে তোমাদের শূন্যস্থান তুলে দেবে, সেখান থেকে উত্তর লিখবে। এরপর নেক্সট কোশ্চেন দেখো, 4 ক, অর্থ লেখো।
গাছকমর, খ্যাপা, বিফোর, কল্যাণ, আস্তানা এগুলো। তো দেখো গাছকমর, যে কাজ করার সময় মেয়েদের কোমরে কাপড় শক্ত করে পেঁচিয়ে বা জড়িয়ে দেওয়া হয়। এরপরে খ্যাপা, খ্যাপা শব্দের অর্থ হচ্ছে পাগল। বিফোর মানে মুগ্ধ, আস্তানা মানে বাসস্থান। এরপরে দেখো রয়েছে রসদ মানে মজুদ খাদ্যদ্রব্য। জলদস্যু, নদী বা সমুদ্রে ডাকাতি করে যারা। প্রবাসী, বিদেশে থাকে যে। বাক্য রচনা, উদার, রামবাবু খুব উদার প্রকৃতির মানুষ। এরপরে দেখো রয়েছে চমৎকার দিয়ে বাক্য রচনা। পূজাদের ফুলবাগানটি খুব চমৎকার। নিমন্ত্রণ, আজ সন্ধ্যায় আমার একটি বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে। কোদাল, মালি কোদাল নিয়ে মাটি কোপায়। দুরন্ত, আমার ছোট ভাই খুব দুরন্ত। এরপরে দেখো রয়েছে বর্ণ বিশ্লেষণ, রয়েছে বিশ্ব মাঝার। দেখো রয়েছে বিশ্ব মাঝার, ব যোগ রস্যই যোগ তালিবস্য যোগ ব। তার সাথে রয়েছে দেখো যখন বর্ণ বিশ্লেষণ করার সময় কোনো একটি বর্ণের সঙ্গে আকারিকার রস্যিকার কোনো কিছু থাকবে না, তখন তার সঙ্গে সরিয়ে যুক্ত করে দেবে। যেমন এখানে দেখো বয়ের সঙ্গে রস্যিকার ছিল, তাই ব যোগ রস্যিকারের রস্যই হয়। তারপরে দেখো তালিবস্য হয় বয় একসঙ্গে ছিল, তাই তালিবস্য যোগ ব। মনে রাখবে ব্যঞ্জন বর্ণ যেগুলো রয়েছে তাতে কিন্তু হসন্ত দিতে একদম ভুলে যাবে না, হসন্ত না দিলে কিন্তু কেটে দেবে। তারপরে দেখো তালিবস্য হয় বয়ের সঙ্গে কিন্তু আকারিকার রস্যিকার কিছু ছিল না, তাই এখানে একটি সরিয়ে বসেছে। তারপরে দেখো ম যোগ আকার রয়েছে, তাই সরায়া। তারপরে ঝ যোগ দেখো আকার রয়েছে, তাই সরায়া। তারপরে দেখো বয়সেন র যোগ রয়েছে এবং বয়সেনর সঙ্গে আকারিকার রস্যিকার কিছু নেই, তাই একটি সরিয়ে বসাতে হয়েছে। বাকিগুলো তোমরা একটু দেখে নাও, এখান থেকে দেখে লিখে নাও, না হলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটি। এরপরে দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বিপরীত শব্দ লেখো। শুরু, শেষ, গরম, ঠান্ডা, বন্ধ, খোলা, অস্ত, উদয়, যাওয়া, আসা, দিন, রাত, আনন্দ, নিরানন্দ। এরপরে দেখো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো। প্রথমটি হবে সর্বনাশ, তারপরেটি দেখো যথারীতি। তোমরা কিন্তু প্রশ্নগুলো তুলে পাশে সমান সমান দিয়ে তারপর উত্তর লিখবে। এরপরে দেখো নারিকেলে, তারপরটি হয়ে যাবে পট গুলটিস, তারপরে হয়ে যাবে ছেলে মানুষ। এরপরে দেখো রয়েছে লিঙ্গ পরিবর্তন করো। প্রথমে রয়েছে বৃদ্ধ, বৃদ্ধ কি হবে বৃদ্ধা। ছাত্র ছাত্রী, সিংহ সিংহী, নাপিত নাপিতিনী। প্রতিটি প্রশ্ন কিন্তু ভালো করে মুখস্থ করবে। এরপরে দেখো বালক বালিকা, এক কথায় প্রকাশ করো। সহ্য করার ক্ষমতা, তারপরে আছে বুদ্ধি আছে যার, নতুন কিছু আবিষ্কারের যাত্রা যার শেষ নেই। উত্তরগুলি দেখে নাও। সহ্য করার ক্ষমতা, সহ্য শক্তি বা সহনশীলতা। বুদ্ধি আছে যার, বুদ্ধিমান। নতুন কিছু আবিষ্কারের জন্য যাত্রা অভিযান। শেষ নেই যার, এটি হয়ে যাবে কি অশেষ। এরপরে দেখো চিকিৎসা করেন যিনি, চিকিৎসক। এরপরে দেখো রয়েছে ছয়ের যে কোনো একটি বিষয় অবলম্বন করে 15টি বাক্যের মধ্যে একটি অনুচ্ছেদ রচনা করো। 8 নম্বরের স্বামী বিবেকানন্দ বাঙালির প্রিয় উৎসব এবং ভারতের জাতীয় পশু। আমি তোমাদের 3টি প্রশ্নের উত্তরই আলোচনা করে দিয়েছি, তোমরা এখান থেকে পড়ে নিও। স্বামী বিবেকানন্দ, 12 জানুয়ারি 1863 সালে স্বামী বিবেকানন্দ কলকাতার সিমলার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সন্ন্যাস নেওয়ার আগে তার নাম ছিল নরেন্দ্রনাথ। তার বাবা বিশ্বনাথ দত্ত, মা ভুবনেশ্বরী দেবী। নরেন মেধাবী ছাত্র ছিলেন। মাত্র 14 বছর বয়সে মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর প্রেসিডেন্সি কলেজ, সেখান থেকে জেনারেল অ্যাসেম্বলিজ কলেজে, যেটা বর্তমানে নাম স্কটিশ চার্চ, পড়াশোনা করেন। বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ছেলেবেলা থেকে ধর্মের প্রতি তার টান ছিল। তিনি ঠাকুর রামকৃষ্ণের শিষ্য হন। ঠাকুর দেহ রাখার পর নরেন গুরু ভাইদের নিয়ে বরানগরে সন্ন্যাসী সংঘ গড়েন। জনসেবা ছিল সন্ন্যাসী সংঘের প্রধান কাজ। নরেন পায়ে হেঁটে ভারত ভ্রমণ করেন। আমেরিকার চিকাগো শহরে বসে ধর্ম সম্মেলন। নরেন বিবেকানন্দ নাম নিয়ে আমেরিকা যাত্রা করেন। সেখানে হিন্দু ধর্ম ও বেদান্তের সার কথা তুলে ধরেন। আইরিশ মহিলা মিস মার্গারেট নোবেল তার কাছে দীক্ষা নিয়ে হন ভগিনী নিবেদিতা। রামকৃষ্ণ মিশন ও বেলুর মঠ প্রতিষ্ঠা বিবেকানন্দের বিশাল কীর্তি। তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের প্রথম কাজই হল গরিব দুঃখী ও আর্ত মানুষদের সেবা করা। এরপর খ নম্বরে দেখো রয়েছে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা। তোমাদের কিন্তু প্রতিটা ইয়ারে বাঙালির প্রিয় উৎসব এই রচনাটি থাকছে, তাই তোমরা এটি খুব ভালো করে মুখস্থ করবে। দেখো দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। প্রতি বছরই শরৎকালে এই দুর্গাপূজা হয়। মা দুর্গা সিংহের ওপর দাঁড়িয়ে থাকেন।
তার ডান দিকে থাকে লক্ষ্মী ও গণেশ, বাম দিকে থাকে সরস্বতী ও কার্তিক। দুর্গার পায়ের নিচে মহিষাসুর থাকে। দুর্গাপূজা অনেক বাড়িতে হয়, আবার বহু জায়গায় বারোয়ারি পূজা হয়। ঢাক বাজে, ধনী দরিদ্র সবাই এই সময় নিজেদের সাধ্যমতো নতুন জামাকাপড় পরে প্রতিমা দেখে বেড়ান। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন দুর্গাপূজা হয়। পূজার শেষ দিন বিজয়া দশমী। ওই দিন গুরুজনদের প্রণাম করে আমরা আশীর্বাদ নিই আর ছোটদের ভালোবাসা জানাই। দুর্গাপূজা এক বিরাট মিলন উৎসব। পূজার উপলক্ষে প্রতি বছর দেশে বিদেশে থাকা মানুষজন পরস্পর মিলিত হন উৎসব ও আনন্দের টানে। তাই বাঙালি মাত্রই এই উৎসবের প্রতীক্ষায় থাকেন সারা বছর ধরে। দেখো আজকের নেক্সট এবং লাস্ট কোশ্চেন, ভারতের জাতীয় পশু। ভারতের জাতীয় পশু বাঘ। বাঘ মাংসাশী ও ভয়ঙ্কর হিংস্র পশু। বাঘ গভীর বনে বাস করে। বাঘ হচ্ছে বিরল প্রজাতির প্রাণী। প্রায় সারা বিশ্বে বাঘ রয়েছে। ভারতের অনেক রাজ্যের অরণ্য অঞ্চলে বাঘের আস্তানা রয়েছে। পৃথিবীর শীতল দেশগুলিতে সাদা বাঘ দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের সুন্দরবনে দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য খ্যাতি জগৎজোড়া। 4 পাওয়ালা জন্তু, বাঘের গা লোমে ঢাকা, তীক্ষ্ণ দাঁত আর নখ, খড়দৃপ্তি চোখ, গায়ের হলুদ ও কালো ডোরাকাটার দাগ, প্রখর ঘ্রাণ শক্তি ও শ্রবণ শক্তি, উচ্চতায় প্রায় 1 মিটার, লম্বায় 2 থেকে 3 মিটার, শিকারে বেশ পটু। বাঘিনী একসঙ্গে 2-3টি বাচ্চা প্রসব করে। বাচ্চা যতদিন না শিকারে দক্ষ হয়ে ওঠে ততদিন মা কাজ ছাড়া করে না। সম্পূর্ণ সাবালক হতে বছর 4 লেগে যায়। বাঘের বিভিন্ন প্রজাতি আছে। আমাদের দেশে নিখরে, চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার নাম বিশেষ পরিচিত। এখন অভয়ারণ্য ও জাতীয় পার্ক গঠনের মাধ্যমে ব্যাঘ্র সংরক্ষণের ব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে। ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত সাবজেক্ট অর্থাৎ বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজবিজ্ঞান এবং বিজ্ঞান বিষয়ের সমস্ত প্রশ্ন উত্তর আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে ভালোভাবে পড়ে নিতে পারো। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সেই উত্তর নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব। তোমাদের সামনেই বৃত্তি পরীক্ষা, তাই সময় নষ্ট না করে ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও। ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।